নমস্কার, সুপ্রভাত। বাংলা শিক্ষা ক্লাসরুম উচ্চ মাধ্যমিকে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই বছরের উচ্চ মাধ্যমিকের ইংলিশ আর আলোচ্য বিষয় যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছে এই বিষয়ে যে কোনো প্রশ্নের জন্য সরাসরি কল করতে পারো আমাদের 033-3504-2025 এবং 033-3504-2026 এই নম্বরে। আমাদের সঙ্গে স্টুডিওয়ে অভিজ্ঞ শিক্ষকরা রয়েছে, তাদের সঙ্গে প্রথমে পরিচয় করাবো। রয়েছেন মিতা দত্ত, দক্ষিণেশ্বর শ্রী শ্রী সারদা দেবী বালিকা বিদ্যা মন্দির থেকে, এবং রয়েছেন হিমাদ্রি ভট্টাচার্য মিত্র ইনস্টিটিউশন থেকে। এবং ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আরো একজন শিক্ষক রয়েছেন, তার নাম বেদান্ত সেনগুপ্ত, বরিশা আসর বিদ্যাপীঠ থেকে রয়েছেন। সবাইকে স্বাগত নিউজ 18 বাংলায়। প্রথমে আমি ম্যাম আপনার কাছে যাব যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি পুরো বিষয়টা একটু জানতে চাইবো। এটা আমাদের ভেরি গুড মর্নিং টু অল মাই স্টুডেন্টস অল ওভার ওয়েস্ট বেঙ্গল। তোমাদের সামনে এইচএস পরীক্ষা, সেটা মাথায় রেখেই আমরা এই চ্যাপ্টারগুলো আবার রিক্যাপিচুলেট আর রিলার্ন করব। আজকে তোমাদের মাইন্ডস্কেপস এর যে পোয়েট্রি লেসন 2 আছে, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বাই জন নিকোলা আর্থার রিম্বা, এটা আমরা করব। যে কোনো কবিতা শুরু করতে গেলে উই নিড টু লার্ন অ্যাবাউট দ্য পোয়েট। আর্থার রিম্বা ওয়াজ আ ফ্রেঞ্চ পোয়েট। ভীষণ কম বয়সে উনি কবিতা লিখতে শুরু করেছিলেন এবং হি স্টপড রাইটিং অ্যাট আ ভেরি আর্লি এজ অলসো। হি সার্ভড ইন দ্য ডাচ কলোনিয়াল আর্মি অ্যান্ড ইন দ্য কোর্স অফ দ্য পোয়েম, এই কবিতাটা আমরা পড়তে গিয়ে দেখব যে এটা একটা অ্যান্টি ওয়ার পোয়েম, অর্থাৎ ইউজলেসনেস অফ ওয়ার, এটাতে ফোকাস করা হয়েছে। তো একটু আমরা পোয়েমটার যে ওভারঅল একটা সিনপসিস রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এটা একটা ওয়ার পোয়েম। টাইপ অফ পোয়েম কি এটা? দিস ইজ আ সনেট। সনেটের 14 লাইনস হয়। এটা ইটালিয়ান একটা সনেট এবং এটা তোমরা পড়তে গিয়ে দেখবে যে এটা 3 পার্টসে ডিভাইডেড। The first 8 lines, যেটাকে অক্টেভ বলা হয়, that is divided into quatrains of 4 lines. এবং থার্ড পার্টটা আছে which is a sestet which contains 6 lines, সেইটা হলো sestet বলা হয়। So this is the form of the poem. Right into the first stanza we see the poet opening the poem with a description of a beautiful valley. ভীষণ সুন্দর একটা উপত্যকার ডেসক্রিপশন পোয়েট দিচ্ছেন এবং সেখানে আমরা দেখছি a very young soldier is sleeping on a bed of bushy grass. আমরা দেখছি যে অনেক গ্রাস ওখানে যেরকম জঙ্গলে হয়ে থাকে উপত্যকাতে, ওখানে তো আর রেগুলার ট্রিমিং অ্যান্ড ওগুলো হয় না, যার ফলে যেভাবে বুশেস গুলো হয় সেগুলো প্রচুর ওখানে হয়ে আছে। এবং ওই সোলজারটা কি একটা ইনোসেন্ট ম্যান। সোলজারটাকে দেখে মনে হচ্ছে ইজ এ ভেরি ইনোসেন্ট ম্যান উইথ আ ইনফ্যান্ট লাইক স্মাইল অন হিজ ফেস, একটা বাচ্চার মতো হাসি। এবং সেকেন্ড স্ট্যান্জাতে আমরা স্যার আরেকটু ডেসক্রিপশন দিচ্ছেন উনি যে কিভাবে পিলোতে শুয়ে আছেন, আপনি যদি ওটা একটু বলেন। আচ্ছা, ভেরি ভেরি গুড মর্নিং টু অল মাই স্টুডেন্টস। দেখো, সেকেন্ড স্ট্যান্জার ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, মানে সেস্টেটে আমরা যেটা পাচ্ছি যে নেচারকে, মানে দ্য পোয়েট ইজ অ্যাকচুয়ালি অ্যাপিলিং নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম. Now here lies an irony, because he is already dead. How can nature keep him warm? The problem lies here. That means this is the striking part which helps the readers to come into awareness or to come into consciousness about the fact. এরপরে দেখো, এরপরে একদম লাস্ট লাইনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে there are 2 red holes on his side. That means those are the 2 bullet wounds. Now gradually we have come to realize, contrast খেয়াল করো যে in the poem the first part deals with the description of nature, and that is a fabulous nature, and the second part gradually we have come to realize that nature is actually acting as a backdrop while the dead soldier is lying over there. And with sympathy, much sympathy, the poet is trying to analyze the fact that the soldier is dead
by only hinting at it. That means with two red holes on his side. That means the entire poem smacks of an anti-war feeling, or the entire thing gradually leads us to this perception of anti-war. What is very striking in this poem is from the very beginning the poet says that the soldier is sleeping. আমরা কিন্তু পুরো পোয়েমটা পড়ে লাস্ট লাইনে এসে তখন আমরা রিয়েলাইজ করছি, as sir said, that he has 2 bullet wounds on both his sides, এবং তখন কিন্তু আমরা জানতে পাচ্ছি যে উনি মারা গেছেন। তার আগে কিন্তু we are made to see that he is sleeping. এবার এখানে টাইটেলটাতে যখন আমরা আসছি তখন এই কন্ট্রাস্টটা কিন্তু ভীষণ এভিডেন্ট। Now let us just go through the poem line by line, because in your examination a very important part is the MCQ, the multiple choice questions, যেখানে তোমাদেরকে ভীষণ vividly প্রত্যেকটা লাইন ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে, and the short answer type questions also, যেগুলো আনসার সঠিকভাবে করতে গেলে এই পোয়েমটাকে ভালোভাবে জানা দরকার, and those are very scoring. তোমরা যেহেতু হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে যাচ্ছ, you should keep this in mind. A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays, they fill the hollow full of light. এখানে the description is of a beautiful valley, এবং এখানে একটা stream flow করে যাচ্ছে, sun rays that fall on the stream. You know, when the sun rays fall on the glittering stream, it shines and the stream looks like silver strands ওখানে রয়েছে। ম্যাম আমরা কোশ্চেন অ্যান্সারে আসি নাকি? প্রথম কোশ্চেন নিয়ে ম্যাম আপনার কাছে আসবো, মিতা ম্যামের কাছে। জানতে চেয়েছে শাশ্বতী কর, অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়, এইচএস থেকে, উত্তর 24 পরগনা, যে ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেস, এক্সপ্লেইন দ্য personification here, give a paint picture of the valley as presented in the poem. শাশ্বতী তুমি শুনতে থাকো, জাস্ট এটাই আমরা এখন ডিসক্রাইব করছিলাম। দ্য পারসনিফিকেশন থিং ইজ, দেখো ব্লুতে লেখা আছে স্মল স্লো স্ট্রিম স্ট্র্যান্ডস সিলভার, অল দিস ওয়ার্ডস স্টার্ট উইথ আ এস। দিস ইজ কল্ড অ্যালিটারেশন। এখানে অ্যালিটারেশন হলো যেটা আমরা একদম মানে এই যে সেম লেটার দিয়ে শুরু হচ্ছে, দ্য রিপিটেশন অফ দ্য সেম লেটার অর সাউন্ড বিগিনিং, যেগুলো ওয়ার্ডস গুলো পাশাপাশি আছে অর কানেক্টেড আছে। সানস রেজ এর ব্যাপারটা কি এখানে ইয়েলো দিয়ে করা আছে, দেখো ইউ আস্কড অ্যাবাউট পারসনিফিকেশন, সানকে এখানে পারসনিফাই করা হয়েছে। হোয়াট ইজ পারসনিফিকেশন? যখন কোনো নন লিভিং কোনো জিনিসকে একটা হিউম্যান অ্যাট্রিবিউট দেওয়া হয়, যেখানে এখানে সানস রেজ ফিল দ্য হলো, অ্যাজ ইফ দ্য সান ইজ ফিলিং দ্য হলো। হলো অর্থাৎ এখানে ভ্যালিটাকে বলা হচ্ছে শূন্য জায়গা। হোয়াট ইজ আ ভ্যালি? দুটো মাউন্টেন্স যখন থাকে তার মাঝখানের যে জায়গাটা, স্পেসটা তৈরি হয়, সেইটাকে ভ্যালি বলা হয় বা উপত্যকা বলা হয়। অ্যান্ড দিস ইজ কল্ড দ্য হলো। দ্য সানস রেজ সিম টু বি ফিলিং দিস প্লেস, জাস্ট লাইক একটা বাকেট যখন থাকে, উই ফিল ইট উইথ ওয়াটার। So only a human being can do that work of feeling. সেইটাকে এখানে পারসনিফিকেশন বলা হচ্ছে। আমি সেকেন্ড প্রশ্ন হিমাদ্রি স্যারের কাছে আসবো এবং জানতে চেয়েছি পূর্বাশা মন্ডল, ব্যারাকপুর গার্লস হাই স্কুল থেকে, যে why did the poet describe a war poem with such an extremely beautiful depiction of nature is asleep in the valley? হ্যাঁ, এর আনসার খুব সহজ, ইন অর্ডার টু প্রোভাইড আ সেন্স অফ কন্ট্রাস্ট। এক কথায় উত্তরটা হচ্ছে এইটা, ইন অর্ডার টু প্রোভাইড আ সেন্স অফ কন্ট্রাস্ট এটাকে করা হয়েছে। অ্যাকচুয়ালি মিতা যেটা বলছিল, যে কালারফুল ইমেজ যেগুলো, ওই অ্যালিটারেশন বললো, ওই সিবিল্যান্টিক অ্যালিটারেশনের সঙ্গে কালারফুল ইমেজগুলো, যে কালারগুলো ইউজ করা হয়েছে না, মূলত মানে সিলভার ব্রাইট, আবার সোলজারটাকে দেখাচ্ছে পেল বা রেড, এই যে ইমেজগুলো, এই ইমেজগুলো সবকটা কিন্তু ওভারল্যাপিং ইমেজেস, এবং এর ফলেই কিন্তু দ্য এন্টায়ার scenario of the Green Valley has been depicted against the futility of war or against the dead body of the soldier. And another thing is the beautiful description of the valley. আমাদের ভীষণ ভালো লাগছে to read about the splendor of the valley. It is full of life, bright green, the sunrise falling on the stream, silver, all these speak of life.
সেইটা পড়ার পরে যখন at the end the dead soldier is focused, এটা একটা ক্যামেরার মতো প্রথমে পুরো ভ্যালিটাকে ফোকাস করা হচ্ছে, দেন গ্র্যাজুয়ালি দ্য ফোকাস কামস অন দ্য সোলজার, তার পায়ের কাছে পিন পয়েন্ট করা হচ্ছে। সো অ্যাট দ্য এন্ড যখন আমরা জানতে পাচ্ছি দিস কন্ট্রাস্ট, দ্য বিউটি অফ অ্যান্ড দ্য স্প্লেন্ডার অফ আ ভ্যালি অফ নেচার, মাদার নেচার যে প্রোটেক্ট করছে সোলজারটাকে, আমরা পড়তে গিয়ে দেখবো সেটাই আমরা শেষে এসে দেখছি কাকে প্রোটেক্ট করছে। there is nothing to protect, it's futile, useless. এই যে নেচারকে ওয়ার্ম রাখতে বলা হচ্ছে, প্রোটেক্ট করতে বলা হচ্ছে, all these are useless because the soldier is already dead. ম্যাম, আমাদের একজন ছাত্র ফোন করেছে, কথা বলবো তার সঙ্গে। সম্পদ শেখ রয়েছে আমাদের সঙ্গে। সম্পদ, তুমি কোন স্কুলে পড়ো এবং তোমার প্রশ্ন? আমি শিবপুর দিনবন্ধু সিস্টার মেন থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, ইনভাইটেড কমাসেস হু রেস্ট and where and who puts him to rest and why can't the insect disturb his rest? একেবারে তুমি আমাদের অনুষ্ঠান দেখো ম্যাম এবং স্যার, আমরা এই প্রশ্নে অবশ্যই আসবো। হ্যাঁ, এটা এখানেই আনসারটা এসে যাবে যে why can't the humming insects disturb, because the soldier is already dead, সুতরাং they can't disturb him anymore. ওকে সম্পদ, তুমি তোমার প্রশ্ন পেয়ে গেছো, তবে আরো অনেক প্রশ্ন আছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর জানবো ম্যাম এবং স্যারের কাছ থেকে। তবে সময় এখন একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন বাংলা শিক্ষা ক্লাসরুম উচ্চ মাধ্যমিক। বাংলা শিক্ষা ক্লাসরুম উচ্চ মাধ্যমিক নিয়ে ফিরে এলাম বিরতির পর। আজকে আমাদের বিষয় ইংলিশ এবং আলোচ্য বিষয় অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এবং আমাদের সঙ্গে অভিজ্ঞ শিক্ষকরা রয়েছেন স্টুডিওতে। আমি প্রথমেই মিতা ম্যামের কাছে পরবর্তী প্রশ্ন নিয়ে চলে যাব। মিতা ম্যাম, পরবর্তী প্রশ্ন মনীষা সরকার জানতে চেয়েছে কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির ফর গার্লস, উত্তর 24 পরগনা থেকে, যে ব্রিং আউট দ্য ফিউটিলিটি অফ ওয়ার এক্সপ্রেসড বাই দ্য পোয়েট ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। আচ্ছা মনীষা, আমরা এই বিরতির আগেই যেটা ডিসকাস করছিলাম যে দ্য কন্ট্রাস্ট, the juxtaposition, the strange juxtaposition that the poet has shown in this poem. Prothome celebration of life, tarpore gradually we see and realize that the soldier is dead. That mother nature is protecting the soldier, protecting the creation of God in such a manner, and at the end we see a thing like war destroying everything. That is futile, the futility of war. And the contrast, the whole the contrast in the poem, entire poem, that brings out the futility of war. Eta ekta anti-war poem in which the brutality of the war, brutality of the situation is focused by the dead soldier. And এটা একদম ইয়াং লাইফ, আমাদের এটা মনে রাখতে হবে যে ওয়ারে উই আর লুজিং সাম ইয়াং লাইফ, ঠিক আছে, ফুল অফ অ্যাবান্ডেন্স, যারা ভেরি মাচ আনলাইক দ্য অ্যাবান্ডেন্স অফ দ্য ভ্যালি। দ্য ভ্যালি হ্যাজ অ্যাবান্ডেন্স অফ লাইফ বাট দ্য সোলজার হ্যাজ নো লাইফ, দেয়ারিন লাইস দ্য ফিউটিলিটি অর ইউজলেসনেস অফ ওয়ার। এটাই বলা হচ্ছে এখানে। আমি পরবর্তী প্রশ্ন নিয়ে হিমাদ্রি স্যারের কাছে আসবো। ফাইম হোসেন খান জানতে চেয়েছে ভাঙর হাই স্কুল, সাউথ 24 পরগনা থেকে, যে হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, হোয়াই ইজ হি স্মাইল কম্পেয়ার টু দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট। আরো একটা জানতে চেয়েছে যে ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, হোয়াট ডু দ্য 2 red holes সিগনিফাই? আচ্ছা, প্রথমে সেকেন্ড আনসারটা দিয়ে দিই যে 2 red holes সিগনিফাই বুলেট উন্ডস, দ্যাট মিনস দ্য পিটি অফ ওয়ার। আর ফার্স্ট প্রশ্নের উত্তর হচ্ছে যে ইনফ্যাক্ট এটাই মিতা এতক্ষণ আলোচনা করছিল যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালির যে টাইটেলের যে আইরনি, সেই আইরনি আর এই 2 red holes আর ইন্টিগ্রেটেড। আর আরেকটা যেটা যে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, এই স্মাইলটা হচ্ছে ইটস উইদাউট গাইল, দ্য স্মাইল ইজ উইদাউট গাইল, ইট ইজ লাইক অ্যান ইনফ্যান্ট। দ্যাট মিনস দ্য ডেড সোলজার ইজ লাইং or stretched on the green valley, but his smile bespeaks that he is without guile, he is without any sense of deception. এটা হয়তো স্যার একটু সিম্বলাইজ করছে যে when soldiers go to war, they do not go by themselves,
ওদের মধ্যে কিন্তু ইনহেরেন্ট ভায়োলেন্স নেই, দে আর নট ইনহেরেন্টলি ভায়োলেন্ট, Rather, they are bound to they are bound join to the go, war. they are the instruments of war. Yes. So that The innocence warmongers. is there. Yes, the warmongers are actually there to push them to the front. ও হয়তো গিয়ে ওর প্রতিপক্ষকে মারছে, বাট সেটা ওর মধ্যেকার ভায়োলেন্স নয়, তাই জন্য হিজ ফেস হ্যাজ ইনোসেন্স। আমি এখানে আসবো- আবার একটা কন্ট্রাস্ট রয়েছে, কিন্তু হ্যাঁ, এটা কন্ট্রাস্ট রয়েছে। এটা আবার একটা কন্ট্রাস্ট। ম্যাম আমাদের রিমা দাস বলে একজন ফোন করেছিলেন, আচ্ছা। জানতে চেয়েছে কমেন্ট অন দ্য রোল অফ নেচার। Role of nature is mother nature who is protecting the soldier, but this আমরা যেরকম বললাম, this is just the description is given, the splendor of nature is described to create a contrast. Whole poem টাই contrast, a juxtaposition of strange দুটো একদম বিপরীত জিনিস, একটা সুন্দর আর একটা লাস্টে এই যে ডেথের ইম্প্যাক্টটা ক্রিয়েট করার জন্য এবং তার মধ্যে দিয়ে হরর অফ ওয়ারটা যেটা আছে সেটা ক্রিয়েট করার জন্যই এটা করা হয়েছে। অ্যান্ড হিয়ারিং লাইস দ্য মেসেজ অফ দ্য পোয়েম, যেটা তোমরা তোমাদের স্ক্রিনে দেখবে। সেলিব্রেশন অফ নেচার, নেচার ইজ সেলিব্রেটেড হিয়ার, বাট থ্রু দ্য সেলিব্রেশন অফ নেচার দ্য ফিউটিলিটি অফ ওয়ার ইজ এক্সপ্রেসড। এবং ইররেলেভেন্স অফ ওয়ার, আমরা এত সিভিলাইজড হচ্ছি, ইন দ্য ব্যাকড্রপ অফ সিভিলাইজেশন ওয়ার কিন্তু ইয়াং লাইফসদের নিয়ে নিচ্ছে। সুতরাং the irrelevance of war and the brutality of war is sharply contrasted with blissful nature. ম্যাম রিমা আরেকটা বিষয় জানতে চেয়েছে, আরেকটা প্রশ্ন, যে হাউ ইজ দ্য ওয়ার্ড asleep ইউজ আইরনিক্যালি ইন দ্য পোয়েম। Asleep মানে তো এখানে ঘুম বোঝাচ্ছে, but it has an irony because at the end we see the soldier is not sleeping but he is dead. That means eternal sleep. Eternal sleep of peace. এবং এখানে বলতে গেলে আরেকটু বলতে হয় যে রিম্বা যেরকম লাইফকে সেলিব্রেট করতো, সেরকম একটা অ্যাকসেপ্টেন্স অফ ডেথও রয়েছে। এখানে একটা লাইনে আমরা দেখছি, লাস্ট লাইনে, অ্যাট পিস, সো দ্য সোলজার ইজ ইন ইটার্নাল পিস। আর কোনো সাফারিং কিন্তু ওর কখনো হবে না, বিকজ হি ইজ ডেড। এবং এই নেচারের প্রশ্নটায় এইটাও বোধহয় বলা যায় যে এই যে হি মে ক্যাচ কোল্ড, এখানে একটা সেন্স অফ আইরনি, যেটা একটু আগে মিতা বোঝাচ্ছিল, যে এখানে একটা সেন্স অফ আইরনিও কাজ করছে, যে আর ডেড পারসন হাউ ক্যান ই ক্যাচ কোল্ড, এক্স্যাক্টলি ঠান্ডা লেগে যাবে। কিন্তু এটা আবার একটা সিম্বলিক ও ব্যাপারও আছে, বিকজ কোল্ডনেস কিন্তু একটা ডেথ কেও মানে ডেথ হলে সিম্বলাইজ করে, যে সিম্বলাইজ ইট বাই কোল্ড। একেবারে রিমা, আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো, তবে আরো অনেক প্রশ্ন রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো, তবে সময় হয়ে গেছে এখন একটা বিরতি নেওয়ার। ফিরে আসছি বিরতির পর। দেখছেন বাংলা শিক্ষা ক্লাসরুম উচ্চ মাধ্যমিক। আজকে আমাদের বিষয় ইংলিশ এবং আলোচ্য বিষয় অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর স্যার ম্যামের কাছ থেকে জানছি এবং ছাত্রছাত্রী তোমরাও প্রশ্ন করছো। আমি পরবর্তী প্রশ্ন নিয়ে হিমাদ্রি স্যারের কাছে আসবো। হিমাদ্রি স্যার, বেশ কিছুক্ষণ ধরেই আমরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালির সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি, তবে দিয়া বিশ্বাস কলকাতা থেকে জানতে চেয়েছে, বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুল, যে ডিসকাস দ্য ইউজ অফ টু কন্ট্রাস্টিং পিকচার ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। হ্যাঁ, এটা তো এতক্ষণ ধরেই ডিসকাস হচ্ছে। ইনফ্যাক্ট দ্য বাউন্টিফুল নেচার, দ্য বিউটিফুল নেচার উইথ অল হার বাউন্টি ইজ কন্ট্রাস্টেড এগেনস্ট দ্য ডেড সোলজার। সুতরাং মানে এই কন্ট্রাস্টটা কিন্তু এইটাই মূল কন্ট্রাস্ট, যে বাউন্টিফুল নেচার আর তার পাশে হচ্ছে দ্য ইমেজ অফ আ ডেড সোলজার। স্যার, পরবর্তী প্রশ্ন নিয়েও আপনার কাছেই আসবো। সুমন চক্রবর্তী জানতে চেয়েছে যে মগরাহাট অ্যাংলো ওরিয়েন্টাল ইনস্টিটিউশন এইচএস, সে জানতে চেয়েছে হাউ ডাজ দ্য পিকচার অফ দ্য সোলজার ডিসক্রাইব দ্য ট্র্যাজেডি অফ ওয়ার এক্সপ্লেইন। এটা নিয়েও বোধহয় আমরা আলোচনা করব। এটা নিয়েও অলরেডি আমাদের ডিসকাশন হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে যখন সোলজারটাকে দেখা যাচ্ছে, প্রথমে মনে হচ্ছে হি ইজ অ্যাসলিপ, কিন্তু at the end of the poem, at the fag end of the poem, we have come to know that no, he is not asleep, he is in his eternal sleep. As a result of which, the sharp contrasting, I should say, the sharp contrast between the two can easily help us to understand or to get an exposure of anti-war feeling. It's quite normal and quite natural. নেক্সট কোশ্চেন নিয়ে আমি মিতা ম্যামের কাছে আসবো। মিতা ম্যাম, নেহা সিং জানতে চেয়েছে, নেক্সট কোশ্চেন করেছে ও বোলপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ বীরভূম থেকে, যে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি।
হ্যাঁ নেহা, আমরা এন্টায়ারলি এতক্ষণ যে ডিসকাশন করেছি, থ্রু ইট দ্য ডিসকাশন অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম হ্যাজ অলসো বিন ডান, বাট টু সামারাইজ আই উড সে the poem moves in an ironic camouflage because it starts with the beautiful nature and gradually last line eshe we realize that the soldier is dead. তাহলে ওই যে asleep টা রয়েছে in the title of the poem, that asleep symbolizes death, eternal sleep, এবং তার সাথে মাদার নেচার যে নারিশ করে তাকে ঘুম পাড়াচ্ছে, এলিগেন্স অফ দ্য ভ্যালি যে রয়েছে তার মাঝে, Mother Nature is taking care of her. We see that a pillow is made of fern. Fern গাছ বা অন্য বুশগুলো যেন তার মাথার তলায় পিলোর মতো আছে। The way the এবং the way the nature protects her son, সেইটাতে কিন্তু এই ডেথটা ভীষণ একটা আবার ওই কন্ট্রাস্ট কথাটাই আসছে এখানে। সেই জন্যে এই যে স্ট্রেঞ্জ juxtaposition between the life and death, valley আর asleep in the valley কথাটা কিন্তু এটাকেই আরো করে এক্সপ্রেস করছে। এবং হিয়ারিং দ্য ইনফ্যাক্ট আইরনিটাও এখানে রয়েছে, কন্ট্রাস্টটাও রয়েছে, এবং এই যে এক্সপোজার লাস্টে আমরা যে একটা আনএক্সপেক্টেড জিনিস দেখছি, 2 red bullets on 2 sides of the soldier, it is then that we realize, এবং এই 2 red holes এখানে কিন্তু এটা বুলেট মার্কসই সিগনিফাই করছে, এটাকে মেটোনমি বলা হয়। এবং এটা কি হচ্ছে যে রেড বুলেটস কিন্তু বলা নেই, একটা অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে, দুটো বুলেট দুদিকে লাগলে রক্ত বেরিয়ে লাল হয়ে যাবে, তাই 2 red holes বলা হচ্ছে। অ্যান্ড এই লাইনটাই কিন্তু জাস্টিফাই করছে এই যে এক্সপোজারটা হচ্ছে, that justifies the poem because it expresses the horror and brutality of war, and therein lies the significance of the title. আমি স্যারের কাছে আসবো এবার, হিমাদ্রি স্যারের কাছে। নেক্সট প্রশ্ন জানতে চেয়েছে ঐন্দ্রি বাগচি, রাধারানী নারী শিক্ষা মন্দির, নদিয়া থেকে। ওর প্রশ্ন রয়েছে, a nature keep him warm, he may catch cold, who addresses the nature and why, what note of irony is reflected here? আচ্ছা, আইরনিটা তো সেই থেকেই আলোচনা চলছে। প্রথম পার্ট যেটা হু অ্যাড্রেসেস দ্য নেচার অ্যান্ড হোয়াই, এখানে হবে দ্য পোয়েট অ্যাড্রেসেস দ্য নেচার অ্যান্ড হোয়াই ইন অর্ডার টু প্রোভাইড আ শার্প কন্ট্রাস্ট। জাস্ট কন্ট্রাস্ট আনার জন্যে এই কম্প্যারিজনটা কিন্তু করা হচ্ছে। আর আইরনির ব্যাপারটা হচ্ছে যে এই যে নেচার ইজ নট রাদার নেচার ল্যাকস দ্য পাওয়ার। যদিও আমরা বাইবেলে দেখতে পাচ্ছি যে ডাস্ট টু ডাস্ট থিওরি, উই হ্যাভ কাম ফ্রম দ্য ভাইল ডাস্ট অ্যান্ড উইল রিটার্ন টু দ্য ভাইল ডাস্ট আফটার ডেথ, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মাদার নেচার হু ইজ সাপোজ টু প্রোভাইড আস উইথ এভরিথিং, নারিশ আস, সেই মাদার নেচারও কিন্তু ফেল করছে টু মেক দ্য ডেড সোলজার অ্যালাইভ। এবং দিস ইজ দ্য প্রসেস অফ লাইফ, তাই জন্যই হয়তো অ্যাট পিস বলে the author accepts death also. Yes. That when a person is dead, he is beyond all suffering. একদম, সেটাও এখানে রয়েছে। So therein lies the irony. ম্যাম, আমরা তো বিভিন্ন প্রশ্ন নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, মার্কস ডিস্ট্রিবিউশন ওটা একটু জানতে চাই। হ্যাঁ, মার্কস ডিস্ট্রিবিউশন আগে আমি ছোট্ট করে একটু বলে নিই। আমাদের কমন এরার্স যেগুলো হয় ছাত্রছাত্রীদের, ইনকারেক্ট স্পেলিং এর উপরে ভালো করে জোর দিতে হবে। কোটেড লাইনস গুলো ইনকারেক্টলি বোঝা, তোমাদের লাইন তুলে কোয়েশ্চেন্স আসে, শর্ট আনসার কোয়েশ্চেনেও এবং এমসিকিউ এসএকিউ দুটোতেই আসে। সো ইউ শুড রিড দ্য পোয়েম ভেরি ভেরি কেয়ারফুলি টু স্পট দ্য লাইনস পারফেক্টলি, ইগনোরিং পার্ট মার্কিং অনুযায়ী তোমরা আনসার করবে, কোনটাতে 1 নম্বর আছে, কোনটাতে 2 নম্বর আছে, এই ডিভিশন গুলো করে দেওয়া থাকে। এবং এই যে মার্কস যেগুলো তোমাদের পোয়েম থেকে আসে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আসে যেগুলো 1 মার্কের হয়, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স আছে যেগুলো 1 মার্কসের হয়, এবং ব্রড কোয়েশ্চেন্স আছে 6 মার্কসের। যেটা বললাম যে এই ডিভিশনটা ভালো করে দেখে আনসার করতে হবে, কারণ সবসময় 6 ডিরেক্টলি আসে না, 1 + 2 + 3 এরমেলো। এবার আমি হিমাদ্রি স্যারকে রিকোয়েস্ট করবো, স্যার আমাদের তো এছাড়াও গ্রামার থাকে, রাইটিং থাকে, টেক্সচুয়াল গ্রামার একেবারে স্যার আমরা আসবো গ্রামারে, তবে একটা বিরতির পর আসি, কারণ অনেকটা বিষয় ছাত্রছাত্রীরাও ভালো বুঝতে পারবে, তাই সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর এই গ্রামার নিয়ে।
ফিরে এলাম বিরতির পর। বাংলা শিক্ষা ক্লাসরুম উচ্চ মাধ্যমিক নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আজ ইংলিশ, কিন্তু আলোচ্য বিষয় স্লিপ ইন দ্য ভ্যালি। আর এই বিষয়ে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। স্যার, আমরা ব্রেকের আগে বলেছিলাম যে গ্রামারটা জানবো, কিন্তু তার আগে একটা প্রশ্ন রয়েছে, প্রিয়াঙ্কা চৌধুরী করেছে যে হাউ ডাজ নেচার পে ট্রিবিউট টু দ্য ডেড সোলজার। আচ্ছা, খুব ভালো প্রশ্ন। নেচার প্রোভাইডস আ ফ্লোরাল ট্রিবিউট টু দ্য ডেড সোলজার। ওর মানে আমরা যদি টেক্সটটা দেখি তাহলে দেখব বলাই রয়েছে যে নেচার অফার্স ফ্লাওয়ার্স অ্যাট হিজ ফিট। এই হচ্ছে উত্তর। ওকে প্রিয়াঙ্কা, আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। স্যার, এবার গ্রামারটা আমরা জানবো। আচ্ছা, গ্রামারের ক্ষেত্রে প্রথমেই যেটা বলার যে তোমাদের থাকছে কি যে শুধুমাত্র টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামারে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এছাড়া থাকে আর্টিকেল প্রিপোজিশন, যেটা সাধারণত আসে ইয়ের থেকে, প্রোজ থেকে। আর একমাত্র যেটা সঙ্গে থাকছে সেটা হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। সেখানে দেখো, আ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, ইটস আ কমপ্লেক্স সেন্টেন্স, মানে ইটস আ সিম্পল সেন্টেন্স, ইউ হ্যাভ বিন আস্কড টু ডু ইট কমপ্লেক্স। সেক্ষেত্রে কি করতে হচ্ছে, সোলজার হু ইজ ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ। 2 নম্বর দেখো, ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, এটাকেও কমপ্লেক্স করতে হচ্ছে। ইন হিজ সাইড দেয়ার আর 2 হোলস হুইচ আর রেড। আচ্ছা, হুইচ আর রেডে ফুল স্টপ দিতে পারো, কেউ যদি লেখো ইন কালার ব্র্যাকেটের মধ্যে সেটাও চলবে। থার্ড হচ্ছে হি মে ক্যাচ কোল্ড, এটা ভয়েস চেঞ্জ, কোল্ড মে বি কট বাই হিম। নাম্বার 4টা খুব ভালো করে খেয়াল করো, এটা প্রায়ই আসে পরীক্ষায় এবং প্রায়ই ভুল করো তোমরা। আর নেচার কিপ হিম ওয়ার্ম, এটা ভয়েস চেঞ্জ, এটা কিন্তু একটা অ্যাপোস্ট্রফি। হ্যাঁ, আর নেচার এটা কিন্তু মানে একটু আগে মিতা বোঝাচ্ছিল রেটরিকের দিক দিয়ে দেখতে গেলে এটা একটা অ্যাপোস্ট্রফি, নেচারকে বলা হচ্ছে ডেকে যে আর নেচার কিপ হিম ওয়ার্ম। এটা ভয়েস করলে আসবে নেচার ইজ রিকোয়েস্টেড টু কিপ হিম ওয়ার্ম। 5 নম্বর, আ স্মল গ্রিন ভ্যালি ওয়্যার আ স্লো স্ট্রিম ফ্লোজ, এটাকে সিম্পল সেন্টেন্স। A small green valley with a slow stream flowing, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি দিয়ে এটাকে উইথ আ স্লো স্ট্রিম ফ্লোয়িং করা হলো। ক্লিয়ার? তো এইগুলো হচ্ছে মোটামুটি ডু অ্যাজ ডাইরেক্টেডের কিছু কিছু নিয়ম আমি এখানে দেখালাম। এছাড়া ধরো সাধারণত এটা থেকে ভয়েস বা সেন্টেন্স ট্রান্সফরমেশনই আসে, এখান থেকে সাধারণত ন্যারেশন আসে না। এই হচ্ছে এরপরে এছাড়া তোমাদের রাইটিং থাকে। রাইটিং এর মধ্যে ফর্মাল লেটারটা তোমাদেরকে একটুখানি বলে দেব, এটা তোমরা ছোট ক্লাস থেকে করে এসছো, তাও একটু রিক্যাপিচুলেট করার জন্য বলি। ফর্মাল লেটার একদম যে প্রেসক্রাইব ফরম্যাট থাকে সেইটাকে ফলো করা হয়। একদম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থাকে, কোনো স্ল্যাং বা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ বা অ্যাব্রিভিয়েশন এগুলো কিছু ইউজ করা হয় না। একদম প্রিসাইজ অ্যান্ড টু দ্য পয়েন্ট থাকে। আর ওপরে যে সাবজেক্টটা লেখা থাকে, দ্যাট ইন ওয়ান ওয়ার্ড should একদম ক্লিয়ারলি ইন্ডিকেট দ্য সাবজেক্ট, দ্য ম্যাটার অফ দ্য লেটার। এবার দেখো ফরম্যাটটা তোমাদের এখানে আছে, তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো। সেন্ডার্স অ্যাড্রেস থাকে, অ্যাড্রেস যে পাঠাচ্ছে তার কন্ট্যাক্ট ডিটেলস এবং তার নিচে ডেট। এটা ডান দিকের কর্নারে রাইট হ্যান্ড বা বাঁ দিকের কর্নারে 2 রকমই লেখা যায়। এরপরে আছে রিসিভার্স অ্যাড্রেস, বাঁ দিকে যাকে তুমি চিঠি পাঠাচ্ছ সেই অ্যাড্রেসটা থাকে। স্যালিউটেশন থাকে, ইউজুয়ালি স্যার, ম্যাডাম, রেসপেক্টেড ম্যাডাম, ডিয়ার ম্যাডাম, কিছু ক্ষেত্রে সেটা যাকে চিঠি লিখছো সেই মতো এই স্যালিউটেশনটা হয়ে থাকে। তারপরে হলো মেইন পার্ট হলো দ্য বডি অফ দ্য লেটার, তোমাকে যে এবং সাবজেক্টটা তো অবভিয়াসলি তার তোমার রিসিভার্স অ্যাড্রেসের নিচে যেটা লিখতে হবে আগেই বলেছি, ওটা 1 লাইনার এক্সপ্রেসিং দ্য ম্যাটার অফ দ্য লেটার। এরপরে বডিতে থাকে, তো প্রথমে থাকে নিজের একটু ইন্ট্রোডাকশন, তারপরে ডিটেলস অফ দ্য ম্যাটার এবং তারপরে কনক্লুড করতে হবে তুমি যা চাইছো বা তুমি কিছু সাজেস্ট করলে ইউ হ্যাভ টু কনক্লুড বাই দ্যাট। দেন দ্য থ্যাঙ্কস গিভিং, কমপ্লিমেন্টারি ক্লোজিং যেখানে আমরা থ্যাঙ্কিং ইউ লিখি, অ্যান্ড দেন দ্য সেন্ডার্স নেম, yours faithfully, yours obediently, whatever the case may be, সেরকম ভাবে আমরা কমপ্লিমেন্টারি ক্লোজিংটা করব, অ্যান্ড নাম, সিগনেচার, ডেজিগনেশন if any that we give. So this is in short precisely what there should be in a letter. এখানে একটা ফর্মাল লেটারের ফরম্যাটও আছে তোমাদের স্ক্রিনে, সেটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো।
রিমেম্বার ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যখন তোমরা লেটার লিখছো ফরম্যাটটা অনেক সময় আমরা খাতাতে দেখি ফরম্যাটটা তোমরা প্লেস করে দিচ্ছ, বাট দ্য সাবজেক্ট ইজ নট দেয়ার প্রপারলি অর দ্য সাবজেক্ট ইজ রং, ইন দ্যাট কেস কিন্তু তোমরা মার্কসটা পাবে না। সো বি ভেরি careful in reading and getting the topic of the question, সেটাকে ফোকাস করে তোমাদের লিখতে হবে। So this is all about letter and next আমরা তো অনেক, আচ্ছা এখানে আমি লেটারে একটা জিনিস বলে রাখি, সেটা আমার মনে হয় যে মিটাকে একটু সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে যে যখন রাইট আ লেটার টু দ্য নিউজ পেপার বলা হচ্ছে তখন ওখানে একটা ইংলিশ ডেইলির নাম দেবে, স্টেটসম্যান হোক, টেলিগ্রাফ হোক, যে কোনো হোয়াট এভার ইট বি, কিন্তু ওখানে আনন্দবাজার পত্রিকা বা কোনো বাংলা নিউজ পেপার লিখবে না, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে একদম শেষে তোমরা সাধারণত দেখা যায় অ্যাপিলটা একদম ভুল করো, আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ টু ডু দ্য নিডফুল। এডিটর কিন্তু কেউ নন যে তিনি নিডফুল কিছু করবেন, তিনি কলম ধরে কি করতে পারেন, কনসার্নড অথরিটিকে সজাগ করতে পারেন, কিন্তু তিনি কিন্তু ইয়ে করতে পারবেন না। ওই জন্য বলা হচ্ছে কনক্লুড বাই মেনশনিং হোয়াট ইউ সাজেস্ট অর হোয়াট ইউ এক্সপেক্ট, তুমি কিন্তু কাউকে ইনস্ট্রাক্ট করতে পারবে না, একদমই না, একদমই না। ম্যাম এনি অ্যাসাইনমেন্ট ফর স্টুডেন্টস? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট রয়েছে, অ্যাসাইনমেন্টটা তোমাদের স্ক্রিনেও রয়েছে, ইউ ক্যান টেক আ স্ক্রিনশট অলসো, আর আমি সময় থাকলে আমি একটু রিড আউট করে দিতে পারি। নিশ্চয়ই। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন ওয়ান কমপ্লিট সেন্টেন্স। এখানে তোমাদের এসএকিউ যেগুলো শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন 1 মার্কসের হয় সেগুলো আছে। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? What are the two adjectives used to describe the valley? এটা 3 নম্বর আছে, এটা মার্কসটা এখানে সিরিয়ালটা পড়েনি। What plays the role of pillow of the soldier? Why is the soldier pale? তারপরে আছে answer the following question in 100 words, যেটা তোমাদের 6 মার্কসের থাকে। Justify the title of the poem Asleep in the Valley. সেকেন্ড হলো what is the central idea of the poem Asleep in the Valley? এগুলো মোটামুটি সবই এখানে ডিসকাসড হয়েছে, তোমরা এগুলোকে করে প্র্যাকটিস করো। দেন কাম স্যার যেগুলো গ্রামার তোমাদেরকে বোঝালেন, এক্সপ্লেন করলেন, সেটাই একটা অ্যাসাইনমেন্ট আছে। A soldier very young lies open mouth, এটা চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। They fill the hollow full of night, light, voice change. His smile is like an infant, turned into negative sentence. Nature keep him warm, use the noun form of warm. He sleeps in sunlight at peace, use adverb form of peace. A soldier very young lies open mouth, split into 2 simple sentences. And then comes the writing assignment, যেখানে আছে একটা লেটার আছে, writing a letter to the chairman of your municipality expressing your concern about the unawareness of the general mass in your locality in following the COVID guidelines. এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট বিষয়। তোমাদের যাদের স্কুলও খুলে গেছে বা যারা বাড়িতেও আছো, পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছ, আমরা দেখছি চারিপাশে যে কোভিড গাইডলাইন্স মানা হয় না, সেইটা নিয়ে একটা সচেতনতার কথা চেয়ারম্যান অফ দ্য মিউনিসিপ্যালিটিকে অ্যাড্রেস করে লিখতে হবে। নেক্সট হলো রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি expressing your views about the war against deforestation and encouraging students for afforestation. গাছ ভীষণ কেটে ফেলা হয় নানান কারণে, আমফান বা বড় বড় ঝড়ে আমরা দেখেছি অনেক গাছ পড়েও গেছে। তো অ্যাফরেস্টেশন অর ট্রি প্লান্টেশনের উপরে আমাদের খুব জোর দিতে হবে, এটার উপরেই একটা লিখতে দেওয়া। এছাড়াও তো স্যার এখন তো মানে আসতে পারে ওদের, তোমরা একটু নিউজ পেপারগুলো আপডেটেড থাকবে, বিকজ পরীক্ষাতে হ্যাঁ এছাড়া কম্প্রিহেনশন প্যাসেজও যেগুলো ওদের আসে, মোটামুটি এই ধরনের আসে, নিউজ পেপার রিপোর্ট থেকে আসে। তো তোমরা যদি ইংলিশ ডেইলিজ, যে কোনো ইংলিশ ডেইলিজ যদি আপডেটেড থাকো, ভালো করে পড়ো, এটাতে ইংলিশ you can improve your writing skill also, because construction of sentences is very important. এত কিছু যে আমরা শিখলাম, পড়লাম, এটা you have to express and write. So writing is very important. অনেক প্র্যাকটিস করো, লেখা প্র্যাকটিস করো, no matter how much you know, how much knowledge we have, we need to express it. বলার সময় বলতে গিয়ে, লেখার সময় লিখতে গিয়ে। একেবারেই স্যার ম্যাম খুব সুন্দরভাবে বোঝালেন, আশা করি ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে বুঝেছে এবং প্র্যাকটিস করতে হবে প্রচন্ড। অনেক ধন্যবাদ হিমাদ্রি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। মিতা ম্যাম অনেক ধন্যবাদ এতক্ষণ এত সুন্দরভাবে বোঝানোর জন্য। এবং আমাদের সঙ্গে আরো একজন ছিলেন, বেদান্ত স্যার ছিলেন, ওনাকেও অনেক ধন্যবাদ। তবে বাংলা শিক্ষা ক্লাসরুম উচ্চ মাধ্যমিকে আমাদের আগামীকালের বিষয়টা একটু জানিয়ে রাখবো। আমাদের আগামীকালের বিষয় এডুকেশন, আর যে আলোচ্য বিষয় নিয়ে আমরা কথা বলবো তা হলো
শিখন কৌশল, অর্থাৎ যাদের এই সাবজেক্ট রয়েছে অবশ্যই দেখো বাংলার শিক্ষা ক্লাসরুম উচ্চ মাধ্যমিক আগামীকাল ঠিক সকাল 7টায়।